সো ছোটোবেলায় যারা অ্যাটলিস্ট গ্রামে যারা বড় হয়েছেন তারা একটা গল্প খুব শুনছেন যে বালিশের উপরে যদি বসেন তাহলে পাছায় ফোড়া উঠবে। সো কিছু ক্যাজুয়াল কথাবার্তার পরে আসেন ইন্ট্রো থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শাকির। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওটা মূলত থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন ব্রেক ইন পিরিয়ড নিয়ে। সো একটা বাইক যখন নতুন কেনা হয়, একটা বাইক কেনার সাথে সাথে আমরা বেশ কিছু টার্মের সাথে পরিচিত হই। শোরুম থেকে একটা নতুন বাইক নেওয়ার সাথে সাথে আমরা নতুন কিছু টার্মের সাথে পরিচিত হই। সেরকমই একটা টার্ম হচ্ছে ব্রেক ইন পিরিয়ড। সো আসলে ব্রেক ইন পিরিয়ডটা কী জিনিস, এটা পালন করাটা বাইকের জন্য কতটা উপকারী, কীভাবে পালন করা যেতে পারে, এটা নিয়ে কী ধরনের মিথোলজি আমাদের মধ্যে বিরাজ করে বা কী কী অন্ধবিশ্বাস আছে এর ব্যাপারে, আর আমি আমার পার্সোনালি বাইকের ব্রেক ইন পিরিয়ডটা কীভাবে কাটাইছি সেটা নিয়ে আজকের ভিডিও। সো প্রথম যখন আমি বাইকটা শোরুম থেকে নেই, শোরুম থেকে নেওয়ার পরই একটা গাইডলাইন দেওয়া হয়। এই গাইডলাইনটা দিছিল শোরুমের যে ভাইয়াটা এই গাড়িটা সেট আপ করে দেয় সে, এবং অ্যাকর্ডিং টু হিম যে বাইকটা কোনো অবস্থাতেই 1600 কিলোমিটার পর্যন্ত আমি 40-এর উপর ড্রাইভ করতে পারবো না। সো সেইখানে কয়েকটা কথা উনি বলছিলেন যে আমি যদি 40-এর উপরে ড্রাইভ করি তাহলে বাইকের ইঞ্জিনের হেভি ক্ষতি হবে, বাইকের ভিতরের পার্টস পাতি ভেঙে চুরে একবারে যাচ্ছে না তাই অবস্থা হবে, ইন ফিউচারে এই বাইকটা হয়তো ব্যবহারই করা যাবে না, এরকম একটা পরিস্থিতি। পিলিয়ন ক্যারি করতে পারবো না, সাডেন ড্রাইভিং করা যাবে না, হঠাৎ করে ধুমধাম করে স্পিড তোলা যাবে না, একই স্পিডে দীর্ঘ সময় চালানো যাবে না, সব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এখানে বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো আসলে শুধুই অন্ধবিশ্বাস, এবং আমাদের যে অগ্রজ বলা হয় যাদের, অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা বাইক ড্রাইভ করতেছে বা বাইক ড্রাইভিংয়ের সাথে আছে, তারাও যখন পরামর্শ দেয়, অনেকে আছে এই শোরুমের কথাগুলো পরিপূর্ণ বিশ্বাস করে এবং বিশ্বাস থেকে একটা গাইডলাইন নিজের মতো করে দেয় যে এটা করা যাবে, এটা করা যাবে না। সো এই বিষয়গুলো আসলে একটা সময় প্রচণ্ড রকম ক্ষতি করে আপনার বাইকের। সো সবগুলো বিষয় আপনি বিশ্বাস করবেন না, আবার সবগুলো বিষয় অবিশ্বাস করারও কিছু নাই। সো ফার্স্টে আসেন ব্রেক ইন পিরিয়ডটা আসলে কী জিনিস। সো এই বাইকটা যখন কোম্পানি ম্যানুফ্যাকচার করার পরে বেশ কয়েক ধাপে বাইকের ইঞ্জিন টেস্ট এবং আদার্স ফিটিংগুলো টেস্ট করার পরে এটা বাজারজাতকরণ করা হয়েছে, দেন এটা শোরুমে আসছে, দেন আপনার হাতে আসছে। সো এই সময়টাতে ইঞ্জিনের ভিতরের যে অংশটা, এই অংশটা থাকে র ম্যাটেরিয়াল, অর্থাৎ কাঁচা লোহা টাইপের। সো আপনি ব্রেক ইন পিরিয়ডটা শুরুতে যদি খুব ভালোভাবে মেনটেন করেন, তখন ইঞ্জিন ইগনিশনের ফলে যে হিট উৎপন্ন হয়, সেই হিট উৎপন্ন হওয়ার ফলে আপনার যে লোহাগুলো আছে ভিতরে, মুভিং পার্টস যেগুলো আছে, সেগুলো ধীরে ধীরে একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় এবং সাথে সাথে এটার ডিউরেবিলিটি বাড়তে থাকে। যেমন ধরেন আপনার কাঁচা মাটিতে যখন পাতিলগুলো তৈরি করা হয়, ওটা আগুনে পোড়ানোর পরে শক্ত হয়, অর্থাৎ ওটা ডিউরেবিলিটি বাড়ে। সো বাইকের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা ওরকম। সো এই পোড়ানোর যে প্রসেসটা, সেটাই হচ্ছে আপনার ব্রেক ইন পিরিয়ডে বলে দেওয়া থাকে যে ধীরে ধীরে পোড়াতে হবে, কীভাবে পোড়াতে হবে, কতটুকু পরিমাণ প্রেশার আপনি দিতে পারবেন এবং কতটুকু পরিমাণ প্রেশার আপনি বাইকের উপরে দিলে আপনার বাইকে তেমন কোনো ক্ষতি হবে না, বেটার অন্যদিকে বাইকের অনেক বেশি উপকার হবে, এরকম একটা বিষয়। সো এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ব্রেক ইন পিরিয়ড। তো সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ড ঠিক কীভাবে মেনটেন করা উচিত। সো ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের দাম আছে। যারা দীর্ঘদিন ধরে বাইক চালাচ্ছে বা দীর্ঘদিন ধরে বাইকের সাথে আছে, ইঞ্জিন সম্পর্কে টুকটাক ধারণা রাখে, তাদের যে এক্সপিরিয়েন্সটা, ইউজার এক্সপিরিয়েন্স যেটাকে এক কথায় বলা যায়, সেটা ডেফিনেটলি দাম আছে। বাট অনেকে আছে যে নিজের মতো করে সবাইকে পরিচালিত করতেছে এবং তার ভুলগুলোও সে মনে করে যে এটা ঠিক, এই জিনিসটা আসলে ঠিক না। দ্বিতীয়ত হচ্ছে শোরুম থেকে যে কথাগুলো বলে সেটা পুরোপুরি মিথ্যা না, আংশিক সত্য টাইপের। অ্যান্ড ফাইনালি আপনার যেটা করণীয়, আপনি ওয়েবসাইট দেখতে পারেন, অথবা সব থেকে বেটার হয় আপনার বাইকের সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে, ওই ইউজার ম্যানুয়াল দেখলে আপনি বুঝে যাবেন যে ব্রেক ইন পিরিয়ড নিয়ে ওরা একটা আলাদা সেগমেন্ট করছে। সো এই সেগমেন্টটা যদি আপনি ঠিকঠাক মতো দেখেন, তো এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে যে এই বাইকের ব্রেক ইন পিরিয়ড ধরা হয়েছে 1600 কিলোমিটার পর্যন্ত। 0 থেকে 800 কিলোমিটার পর্যন্ত আপনাকে আরপিএম মেনটেন করতে হবে 4500, অর্থাৎ 4500 মতো আরপিএম মেনটেন করলেই চলবে। 4500 আরপিএমে যদি আমি ফিফথ গিয়ারে আমার গাড়িটা ড্রাইভ করতে চাই, সেক্ষেত্রে একটু দেখাই যে কী পরিমাণ স্পিড আপনি পাবেন।
সো এরকম এটা বলা থাকে যে বিলো 4500 পর্যন্ত আপনার একটা রেঞ্জ ফিক্স করে দেওয়া থাকে। সো আপনি ওই পর্যন্ত যেতে পারবেন। দ্যাট ডাজেন্ট মিন যে আপনি ওইখানেই কন্টিনিউ, অর্থাৎ আপনি 60+ স্পিডে কন্টিনিউ বাইক ড্রাইভ করবেন, বিষয়টা এরকম না। আপনি সর্বোচ্চ ওই লিমিটটা পর্যন্ত যেতে পারবেন এবং ইউ শুড মেনটেন দিস থিংস। সো সেকেন্ডলি যে কথাটা বলা হয় সেটা হচ্ছে আপনার 800 থেকে 1600 এই রেঞ্জটার জন্যে আরপিএম ফিক্স করা হয়েছে বিলো 7500, অর্থাৎ 7500 পর্যন্ত আপনি উঠতে পারবেন। টু বি অনেস্ট আমি এখনও পর্যন্ত ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারিনি, বিকজ ফিফথ গিয়ারে ওই আরপিএমটা পর্যন্ত পৌঁছালে বাইকের হিউজ একটা স্পিড পায়। সো এই স্পিড পর্যন্ত আমি পার্সোনালি এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি। সো মোটামুটি স্পিডের যে লিমিটটা বলা থাকে সেটা অনেকটা এরকম। এখন আসেন আদার্স যে ফ্যাক্টরগুলো থাকে। সো ইঞ্জিন অয়েল চেঞ্জ, আপনি বাইকের ব্রেকিং পিরিয়ডে, অনেকে বলে যে এই ব্রেকিং পিরিয়ডের ভিতরে 4টা ইঞ্জিন অয়েল শেষ করতে হবে, 5টা ইঞ্জিন অয়েল শেষ করতে হবে, এই টাইপের কথাবার্তা বলে। বাট এখানে এরকম ফিক্স কোনো রুলস নেই। তবে একটা জিনিস করা যায়, প্রথম যে ইঞ্জিন অয়েলটা এটা 300-350 এর বেশি না চালানোই বাইকের জন্য ভালো। কারণ যতই ট্রায়াল পিরিয়ড বাইকটা পার করে আসলেও বাইকের ভিতরে যে ইঞ্জিন অয়েলটা আছে, বাইকের ভিতরে যদি কোনো কাটিং এজ থাকে বা কোনো ইমপিউরিটি থাকে, ছোটোখাটো কোনো আয়রন পার্টিকেল থাকে, তো এটা খুব দ্রুতই আপনার বাইকের ইঞ্জিন অয়েলে মিক্স হয়ে যায়। সো প্রথম ইঞ্জিন অয়েলটা 350-এর ভিতরে চেঞ্জ করাটা ভালো, এবং ওই সাথে সাথে যদি পসিবল হয় তাহলে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে ফেলা বাইকের জন্য উপকারী। সো দ্বিতীয় ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আপনার মিনারেলে 600-এর মতো ড্রাইভ করা যায় যদি আপনি রেগুলার ড্রাইভ করেন। লং ড্রাইভের ক্ষেত্রে অবশ্যই এই পলিসিটা আরেকটু ভিন্ন। সো মিনারেলে 600 পর্যন্ত আপনি ড্রাইভ করতে পারবেন। সো অন অ্যান এভারেজ আপনি যদি ধরেন 1600 কিলোমিটারের মধ্যে তিনটা, আই থিঙ্ক 3টা ইঞ্জিন অয়েল চেঞ্জই এনাফ। এবং এই ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় অ্যাটলিস্ট 2 টাইমস অয়েল ফিল্টারটা চেঞ্জ করে দিলে ইঞ্জিন অয়েলের মানটা ভালো থাকে এবং এটা ইঞ্জিনের জন্য খুব ভালো একটা কাজ করে। সো থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে বলা হয় যে এই ব্রেকিং পিরিয়ডে পিলিয়ন ক্যারি করা যাবে না। সো আসলে পিলিয়ন ক্যারি করা যাবে কি যাবে না সেটা ইজন্ট দ্য ফ্যাক্ট। ইউজার ম্যানুয়ালে যে কথাটা বলা থাকে যে ইঞ্জিনের উপর স্ট্রেস পড়ে এরকম কোনো কিছু করা যাবে না, অর্থাৎ ইঞ্জিনকে প্রেশারাইজড করা যাবে না, ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না। সো পিলিয়ন ক্যারি করলে ইঞ্জিনের উপর একটু প্রেশার আসে, একটু চাপ আসে। বাট আপনি যদি পিলিয়ন ক্যারি করে ওরকম কেয়ারফুলি ড্রাইভ করেন, অর্থাৎ স্পিড লিমিট কম রাখা, হুটহাট করে স্পিডিং না করা, হুটহাট করে রেভিং না করা, এই জিনিসগুলো যদি আপনি একটু কেয়ারফুল থাকেন সেক্ষেত্রে পিলিয়ন ক্যারি করলে কোনো প্রবলেম হয় না। কারণ আমি আমার বাইকটা অলমোস্ট 2000 কিলোমিটারের মধ্যে অ্যাটলিস্ট 1200 কিলোমিটার অলওয়েজ আমার পিছনে পিলিয়ন ছিল। সো আমি এখনও পর্যন্ত কোনো ধরনের ডিফিকাল্টিস ফিল করি না এই পিলিয়ন ক্যারি করার ব্যাপারে। সো পিলিয়ন ক্যারি করলে ওই বিষয়টা মাথায় রাখা যে আমার পিছনে পিলিয়ন আছে, আমারও যথেষ্ট ওয়েট আছে। সো দুইটা ওয়েট মিলে বাইকের উপর এখন একটা লোড আছে, এই লোড নিয়ে বাইকটাকে খুব বেশি প্রেশারাইজ না করি। সো এটা করলে পিলিয়নে খুব বেশি একটা ইফেক্ট হয় না। থার্ড যে জিনিসটা সার্ভিসিং। সো সার্ভিসিং ডেফিনেটলি ফ্রি সার্ভিসিং যেটা দেয়, এই ফ্রি সার্ভিসিংয়ের সময় স্পটে থাকা ভালো। কারণ অনেক সময় দেখা যায় যে হিউজ একটা কোম্পানি, সার্ভিসিংয়ে অনেক বাইক আসে, অনেক ভিড় থাকে, তো অনেক কিছু ওরা হয়তো ওভারলুক করে যায় বা অত বেশি দেখে না। এবং এই বিফোর সার্ভিসিং আপনার পয়েন্ট আউট করা উচিত যে কী কী সমস্যা আমি এই সার্ভিসিংয়ের ভিতরে ফেস করতেছি, এবং সেগুলা একটা একটা করে বলে ওখান থেকে সর্টেড আউট হয়ে আসা যে এই প্রবলেমগুলো আপনি একটু কাইন্ডলি সলভ করে দিবেন। সো ফাইনালি আমি আমার এই বাইক নিয়ে লং ট্যুরের কথা যদি বলেন, যে ব্রেকিং পিরিয়ডে লং ট্যুরের একটা বিষয় আসে, লং ট্যুর করা যাবে কি যাবে না। আমি এই বাইক নিয়ে বরিশাল টু খুলনা 2 টাইমস যাওয়া আসা করছি। অন অ্যান এভারেজ 200 কিলোর মতো রাইড করতে হয় বরিশাল টু খুলনা যেতে। সো আমি রাস্তাতে কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। তবে একটা বিষয়, যে যেহেতু নতুন বাইক, ইঞ্জিন ওভারহিটেড না করাই ভালো। যে একটানা 200 কিলো রাইড না করে আমি যেটা করেছি
আমি যাওয়ার পথে হয়তো 2টা বা 3টা ব্রেক নিছি। সো এই ব্রেক নেওয়ার এই টাইমটাতে ইঞ্জিন কুল ডাউন হয়েছে। সো এটা অন অ্যান এভারেজে আমার ইঞ্জিন কখনো ওভারহিটেড হয় নাই। সো এটুকু মেনটেন করলে আমার মনে হয় যে লং ড্রাইভেও খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না। যারা আমার মতো গ্রামে বড় হয়েছেন তারা একটা গল্প ছোটোবেলায় খুব শুনছেন। ছোটোবেলায় একটা কথাবার্তা মা চাচিরা বলতো, সেটা হচ্ছে যদি বালিশের উপরে বসেন তাহলে পাছায় ফোড়া উঠবে। সো এই গল্পটা কতটুকু সত্য? আসলে কি বালিশের উপরে বসলে পাছায় ফোড়া ওঠে, নাকি এটা শুধুই গাল গল্প? সো ব্রেক ইন পিরিয়ড বিষয়টা অনেকটা এরকম, যে ব্রেক ইন পিরিয়ড যদি না মানেন আপনার গাড়ির ইঞ্জিন ভাঙে চুরে একবারে বাদ যাবে। এই গাড়ি আর আপনি চালাইতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, ভাঙড়ি হিসেবে বিক্রি করতে হবে। এই বিষয়টা আর ওই গল্পটা একই রকম। সো বালিশের উপরে বসলে আসলে পাছায় ফোড়া ওঠে না। শিমুল তুলার বালিশের উপরে যদি বসা হয় আর নাচন কদন করা হয় তাহলে বালিশটা ফেটে যায়। সো ছোটো মানুষ, ছোটোবেলা, এই সময়টাতে আপনাকে যেটা নিষেধ করা হবে সেটার উপরে আপনার একটা স্পেশাল অ্যাট্রাকশন কাজ করে। সো যার ফলে আপনারা নিষেধ করলেও আপনি শুনবেন না। সো আলটিমেটলি আপনার একটা ভয় দিয়ে দেওয়া হবে যে পাছায় ফোড়া উঠবে, অ্যাটলিস্ট ওই ভয়ে হইলেও আপনি আর বালিশের উপরে বসবেন না। আর ব্রেক ইন পিরিয়ড বিষয়টাও একই রকম, যে ব্রেক ইন পিরিয়ড যদি না মানেন আপনার বাইক একবারে ধুলিস্যাৎ হয়ে যাবে না, বাট বাইকে ক্ষতি হয়। টু বি অনেস্ট, বাইকে ক্ষতি হয়। সো ফলো দ্য রুলস, ফলো ইউজার ম্যানুয়াল, ফলো blogger and experts, and follow everything you got from anywhere and you think it's right. সো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, ভিডিওটা এখানেই শেষ করতেছি। কথা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, অথবা নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সামাজিক কাজে লেগে পড়বেন। আল্লাহ হাফেজ।